একজন চাকরিজীবী তার অবসর টাইমটুকুকে কাজে লাগিয়ে সে তৈরি করেছে 50টা গরুর একটি বিশাল বড় ফার্ম। শুধু কি তাই, এই 50টি গরুর মধ্যেই 36টি গরু এই কোরবানির জন্যই প্রস্তুত। পুরা বিষয়টা জানতে ভিডিওটি দেখতে থাকুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার বাড়ি হচ্ছে বহুতি দক্ষিণ পাড়া, শিয়ালকোল ইউনিয়নে, সিরাজগঞ্জ সদরের ভিতরে। আমরা আপনার খামার ভিজিট করছি এবং দেখতে পাচ্ছি যে এখানে সুদর্শন সুঠাম দেহের অধিকারী বেশ কিছু গরু আপনি কোরবানির জন্য প্রস্তুত করেছেন। গরু লালন পালনের পেশায় আসলে কিভাবে আসলেন? আমি একটু আগে থেকে গরুর প্রতি আমার একটু শখ আছে, গরু লালন পালনে আমার একটু আনন্দ লাগে, ভালো লাগে। এই জন্য আমি বাড়িতেই 2-4টা করে গরু লালন পালন করেছি। তারপরে হলো আমি একটা চিন্তা করছি যে একটু খামার করি। তো গত 2-3 বছর হলে এই খামারের কাজের মধ্যে আসি। ধীরে ধীরে আজকে এই পর্যায়ে হয়তো আসছে আর কি। মানে আপনার শখ এবং ভালোবাসার খাতিরই আমি এটা করছি। আচ্ছা, দেখি মানে বাড়িতে কিছু পালতেন? হ্যাঁ, আগে বাড়িতেই পালতাম। এখানে আপনার খামারে মোটামুটি এখন কতগুলো গরু আছে টোটাল? এখন টোটাল গরু আছে প্রায় 48-50টার মতো গরু আছে। আচ্ছা, এগুলো কি কি জাতের এবং কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেছেন? বিভিন্ন হাটের থেকে বিভিন্ন জাতের গরু আছে, দেশি আছে, শাহিয়াল আছে, তারপরে ফ্লাগবি আছে এবং গাভীগুলা আছে, গাভীগুলা বিদেশি জাতেরই গাভীগুলা আছে। এই কোরবানির জন্য কোরবানির জন্য এখন আমার আছে তৈরি আছে হলো 35-36টা গরু তৈরি আছে। 36টা গরু কোরবানির জন্য। জি, এবার এই বছরের 2026 কোরবানির জন্য। আপনার এই সুন্দর এই পরিপাটি খামারে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনার ওই পাশটাতে কিছু গাভী রাখা আছে। সেগুলো পার ডে কতটুকু পরিমাণে দুধ পাচ্ছেন? আমার আছে 6টা গাভী, তার মধ্যে 5টা গাভী হলো দুধ দিচ্ছে। এই 5টা গাভীতে দৈনিক দুধ পাচ্ছে হলো আমি 90 থেকে 100 কেজির মতো দুধ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো এইগুলা দুধ বিক্রি করে প্রায় মাসে আমার 2 লক্ষ টাকা আসে ওখান থেকে। আচ্ছা, আসে। এই টাকাটা আপনি কোথায় কিভাবে? এই টাকাটা আমার ওই যে কর্মচারী আছে এই খামারের ভিতরে পিছনে ব্যয় হয় আর কি। আসলে এই যে গাভীগুলো আপনি লালন পালন করতেছেন, পাশাপাশি ষাঁড়ও আছে। মানে কোনটা আগে আনলেন? ষাঁড়টা আগে আনছি। তারপরে গাভী আনার কারণ? গাভী আনার কারণ চিন্তা করলাম যে না, গাভীতে মনে হয় একটু লাভবান বেশি হবো। আচ্ছা আচ্ছা। আর কিছু খরচ খরচা যে কর্মচারী বেতনগুলো আছে এগুলো হয়তো কভার দিবে, এই জন্য। অর্থাৎ ষাঁড়ের পাশাপাশি আপনি যে গাভী লালন পালন করতেছেন, গাভী লালন পালন থেকে কি মনে হচ্ছে যে আপনার খামারটা মানে ওখান থেকে নগদ কিছু টাকা পাচ্ছে, আরো ভালো চলতেছে? হ্যাঁ, নগদ। এটার প্রভাব আসলে কিভাবে পড়তেছে? এটা তো মনে করেন যে একটা মান্থলি একটা খরচ আছে, যেটা ক্যাশ টাকা খরচ করা লাগতো। হ্যাঁ, করা লাগতো। সেই ক্যাশ টাকা খরচ না করে দেখা যায় গাভীর দুধ বিক্রির থেকে আমার সেই খরচটা হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা খামার করতে চান তারা এই মানে পয়েন্টটা একটু মাথায় নেন। মানে চাইলে এটাও করতে পারেন যে 10টা আপনারা হচ্ছে যে ষাঁড় গরু লালন পালন করলেন, পাশাপাশি 1টা 2টা বা 3টা আপনারা কিন্তু গাভীও লালন পালন করতে পারেন। খাবার দাবারের যে ব্যবস্থাগুলো থাকে, মেনুগুলো থাকে, এগুলো আপনি কিভাবে মেনটেন করেন? কি কি দিচ্ছেন? এই যে ন্যাচারাল যে খাবারগুলা, যে ফিড খাবার, কেমিক্যাল, এগুলোর দরকার হয় না। প্রচুর পরিমাণ যদি ঘাস খাওয়ান যায় তাহলে ঘাসের দ্বারাই যে গরু মোটা তাজা স্বাস্থ্যবান হয়। মানে আপনি ঘাস আর কি দিচ্ছেন গরুকে? ঘাসের সাথে খড় আর হলো ভুসি দিচ্ছি। কোনো ধরনের ফিড মিট? না, কোনো ধরনের ফিড আমি দেই না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যদি আসলে গরু লালন পালন করি তাহলে শুধু ঘাসের উপরে নির্ভরশীল থাকলে পারেই গরু অবশ্যই সম্ভব, অবশ্যই মোটা তাজার সম্ভব যদি ঘাস থাকে। তার ঘাস খাওয়াইলে মোটা তাজার করা। আপনার এই গরুগুলোর জন্য কতটুকু ঘাসের জমি আছে? আমার প্রায় 9 বিঘা, 9.5 বিঘা জমি আছে ঘাস লাগানো। এখানে কি কি জাতের ঘাস? এখানে দেশি আছে, জারা ঘাস আছে, জুই ঘাস আছে, বিভিন্ন জাতের ঘাসই করি। এই ঘাস, তবে বেশিরভাগ আমার জারা ঘাসটা একটু ফলন বেশি, ওইটা বেশি করি। এই ঘাসগুলো কিভাবে গরুকে খাওয়ান? প্রসেসটা কি? এটা প্রসেসটা হলো ওই যে কাটিং মেশিন আছে, ছোট ছোট করে কেটে ওইটা খড়ের সাথে কিছু মিক্সার করে এটা খাওয়াই। এই গরুগুলোকে আসলে লালন পালন করার জন্য আপনাকে এখানে লোক রাখা আছে? হ্যাঁ, লোক রাখা আছে। এইগুলা পরিচর্যার জন্য লোক আছে, তারা এটা করে। আমি সকাল বিকেল এদেরকে ডিরেকশন দেই এবং পশু সম্পদ মন্ত্রণালয়ের থেকে তাদের সাথে যোগাযোগ করি। এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা এসে দেখে এবং পরামর্শ দেয়। বিভিন্ন সিজনাল রোগের যে ভ্যাকসিনগুলো আছে তারা এগুলো আমাদেরকে সহযোগিতা করে দিয়ে যায়। এটা প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে? প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এগুলা সহযোগিতা করে। আচ্ছা, এখানে যে লোকগুলো আছে তারা আসলে কোন সময় কিভাবে খামারটা পরিচালনা করে? কি কি কাজ করে তারা? তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা, এদের গোসল, খাবার দাবার, যাবতীয় কিছু কাজগুলো করে। এদের শিডিউল দেওয়া আছে? হ্যাঁ, শিডিউল দেওয়া আছে। এরা সকালবেলা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে এদেরকে খাবার দিবে। খাবার দেওয়ার পরে তারপরে এদেরকে গোসল করাবে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, এদেরকে গোসল টোসল করে রেস্টে চলে যাবে। এরা সারাদিন এদের দুপুরে রেস্টে থাকবে। রেস্টে থাকার পরে তারপরে আবার বিকেলবেলা এদেরকে আবার খাবার দিবে। আপনার এই সুদর্শন খামারের সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি। এখন এই গরু ছোটবেলায়ও
হয়তো বা সুন্দর ছিল, কিন্তু সুন্দর গরু চিনে কেনার জন্য আপনি কোন কোন উপায় অবলম্বন করেন? হাটে থেকে কেনেন নাকি খামার থেকে কেনেন? এবং যদি কিনে থাকেন সেই গরুগুলো কোন কোন জিনিস খেয়াল করে কেনেন যাতে এত সুন্দর সুন্দর গরু আপনার হয়? আমি মূলত হাটের থেকেই বেশি গরু কিনি, বিভিন্ন হাটের থেকে দেখে পছন্দ করে গরু কিনি। আর গরু পালার অভ্যাস যেহেতু আগের থেকেই আছে, গরুর প্রতি মোটামুটি একটু অভিজ্ঞতা আছে বলেই মনে করি। গরুর বিভিন্ন এটার মাথা, তারপরে তার শিংটা, তার দেহের বডি অবস্থানটায় বিভিন্ন কিছু খেয়াল করেই গরু কিনতে হয়। এই সমস্ত জিনিস আপনি খেয়াল করেন এবং দেখলেই বুঝতে পারেন যে বোঝা যায় গরুটা যে গরুটা কি ধরনের হবে, এটার বাড়তি কেমন হবে, সেই আনুমানিক ভাবে একটা ধারণা নিয়ে খামারে এবং খামারে উঠানোর পরে আপনার প্রসেসটা কি থাকে? মানে সর্বপ্রথম কোয়ারেন্টাইন থাকে এবং থাকলে হ্যাঁ কোয়ারেন্টাইনে থাকে, কোয়ারেন্টাইনে থাকে প্রায় 7 দিন 15-14 দিন থাকে কোয়ারেন্টাইনে। এই সময়টা যত্ন নেন কিভাবে? এই সময়টা সাধারণ একবারে ফুল শুধু শুকনা জিনিস ছাড়া আর কিছু খাওয়াই না, এবং এর বিভিন্ন ভ্যাকসিন যেগুলো আছে সেগুলো প্রয়োগ করি, করার পরে তারপরে খামারের ভিতর ঢুকাই। আপনি এই যে বললেন একটু আগে যে আপনার খামারে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে যে আপনি শুধু ঘাসের উপরে মানে বড় করতেছেন, ঘাসের উপরে লালন পালন করতেছেন। তো অনেক খামারে তো হয়তো এই ধরনের কথা বিশ্বাস করবে না, মানে তারা বলবে যে শুধু ঘাসে গরু হয় না, এখন তার জায়গা নাই বা সে হয়তো ট্রাইও করে নাই। তো আপনি কি আসলে শুধু ঘাসই নাকি সাথে আপনি এক্সট্রা কিছু যেমন ফিড মিট আছে এগুলা কিছু আসলে না ট্রাই ফিড করতেছেন? মোটেই দেই না, বারবারই বলতেছি আমি কোনো ফিড খাওয়াই নাই। আমি শুধু ঘাসটা, কেউ যদি বলে যে না ঘাস দিয়ে হয় না, এটা তার ভুল ধারণা। সে হয়তো ঘাস খাওয়ায় দেখে নাই। ঘাস খাওয়াইলে তার এই ফিটের চাহিদা যে দূর হয়, আমার একার বাস্তব পরীক্ষিত। কাঁচা ঘাস খাওয়াইলে কাঁচা ঘাসে সবকিছু এর সাথে আমি একটা জিনিস দিই, সেটা ভুসি। ভুসি ভুসি জি, বা এক্সট্রা দানাদার এক্সট্রা ভুসি এবং খোল থাকে কিছুটা, পানি দেয় যখন দেয় তখন দানাদারের মধ্যে এগুলাই, দানাদারের মধ্যে এই ভুসি আর খোল, এছাড়া আর কিছু নাই। এই যে একটা খামার, উনি এক ধরনের চ্যালেঞ্জ দিয়েছে যে মানুষ বিভিন্নভাবে ফিট খাইয়ে গরু লালন পালন করতেছে। উনি চ্যালেঞ্জ নিয়েছে একদম প্রাকৃতিকভাবে কিভাবে গরু লালন পালন করা যায়, কিভাবে গরু সুন্দর করা যায়। এবং সেই চ্যালেঞ্জের ধারাবাহিকতাই উনি বারে বারে বলছে যে উনি হচ্ছে ঘাস খাওয়ায় আর হচ্ছে ভুসি খাওয়ায়। ঘাস ভুসি মাঝে মাঝে একটু হলেও খোল এটাই দেয়। কিন্তু আমরা দেখেছি যে অনেকেই বিভিন্নভাবে গরু মোটা তাজা করার জন্য ফিড ব্যবহার করে, উনি একদম জিরো, মানে এই ক্ষেত্রে উনি ফিড একটুও ব্যবহার করে না। কারণ হচ্ছে উনার মানে একটাই চিন্তা যে কিভাবে অর্গানিকভাবে গরু আসলে লালন পালন করা যায়, অর্গানিকভাবে গরুর শরীরে মাংস আনা যায় এবং অর্গানিকভাবে গরু বৃদ্ধি করা যায়। ঠিক উনি এটাই করতেছে। তো আমরা আসলে জানতে চাই যে আপনি যে এরকমভাবে একটা চ্যালেঞ্জ নিয়ে আপনার গরুগুলো লালন পালন করতেছেন কোনো ধরনের ফিড ছাড়া, এতে কোনো সমস্যা হচ্ছে না? আপনি কোনো অসুখ এই ধরনের কোনো কিছু বুঝতে পারতেছেন না? না না, অসুখ বিসুখ আর হচ্ছে কম হয়। ফিড না খাওয়ানোর জন্য আমার গরু এমন কোনো অসুখ বিসুখ তেমন কোনো জটিল হয় না। যদি বেনিফিটের কথা আমরা চিন্তা করি, এভাবে আপনি কি কি ধরনের বেনিফিট পাচ্ছেন কি মনে হচ্ছে? আমি বেনিফিটেড, আমি আর্থিক বেনিফিটেড কিছুটা বেশি পাচ্ছি, আমার অত খরচ হচ্ছে না। তো এটা তো আমার একটা বড় ধরনের সুবিধা। আর যেহেতু আমার গরুটা ডেভেলপের দিক দিয়েও আমার কমতি হচ্ছে না, কারণ ঘাসে অনেক বাড়তি দেখা যাচ্ছে। মানে আপনার কাছে কি এমন মনে হয় না যে যদি আপনি হচ্ছে যে কোনো ফিডমিট খাওয়াইতেন তখন যে গরু বৃদ্ধি হইতো, অনেক টাকা বিক্রি করতে পারতেন, এখন ওই ধরনের ইসে লস হচ্ছে? আপনাকে যদি আমি একটু সঠিক কথা বলি, আমি গত 2 বছর আগে প্রথম যখন একটা গরু বলে অন্যের কথা শুনে আমি ফিড খাওয়াইছিলাম, আমি দেখি সেই ফিড খাওয়াইলে সেই গরুগুলা বেশি হাঁপায় যায়, নড়বড় করে, নড়াচড়া করে না, ধুম মেরে থাকে। আর আমার গরুগুলা দেখেন না কত চঞ্চল। এই জন্য আমি সেই 2 বছর আগেই আমি সেই 1-2টা গরু খাওয়াই দেখছি আমি যে ফিটের কাছে আমি যাবো না। আমি বারবার বলতেছি আমি ফিটের কাছে নাই। ফিট ছাড়া যে গরু করা যায় সেটা আমার কাছে যদিও দেখতে পারবেন। আপনি কি জানেন যে গরুগুলো ফিট খায় না এই গরুগুলার ব্যাপক চাহিদা থাকে মার্কেটে? চাহিদা মানে হাটে নিলেই বুঝবেন ও কোনো সময় হাঁপাইবো না, ও রোদে হাঁপাইবো না, ও হাঁটতে হাঁপাইবে না, কোনো কিছু নেই। এটা আমার পরীক্ষিত। আচ্ছা, আমরা একটু এই জায়গায় একটা বিষয় জানতে চাই। আপনার খামারের বয়স এখানে 3 বছর 3.5 বছর আমি শুনেছি, আর আগে হচ্ছে বাড়িতে হালকা পাতলা কিছু লালন পালন করতেন। তো এই যে গত ঈদ গেছে বা তার আগেও ঈদ গেছে, আপনি আসলে আপনার খামারের যে গরুগুলো থাকে এগুলো সেল করেন কিভাবে? বিক্রির প্রসেসটা কি? বিক্রির প্রসেসটা আমি অনেকেই খামারে আসে, খামারে এসে বেশিরভাগ নেয়। তারপরে বিভিন্ন এলাকায় ব্যাপারী আছে, ওরাও আসে। বিভিন্ন লোকে যাদের ইচ্ছা হয় 2-1টা সে তারা আসে। ওটা 2-1টা যে হাটে নেই না তা না, হাটেও অনেক সময় নিতে হয়। মানে দেখা যায় যে ঈদ সামনে চলে আসছে, হাতে সময় অল্প, ওই ক্ষেত্রে আমি হাটেও নেই। আচ্ছা, ওই সময় আপনি যায় হাটে? তবে আমার গরু ম্যাক্সিমাম খামার থেকেই যায়। এর কারণ কি? এর কারণ আমি অত না, আমার তো একটা হিসেবের মধ্যে আছে। আমি ঘাস খাওয়াই, আমার এখানে যত সাশ্রয় মূল্যে ঠিক ন্যায্য মূল্যে নিতে পারবে, অন্য জায়গায় কোথাও পাবে না। না না, আমার খরচের একটা হিসাব আছে, কারণ আমার ওই রকম খরচ করে আমি গরুটা লালন পালন করি না। এই জন্য আমার কাছে আমি মনে করি যে আমার কাছ থেকে গরু নিতে না পারলে সে আর কোথাতে নিবে। এই যে ভিডিওটা আমাদের
আমাদের ভিডিওটা, এটা প্রবাসী ভাইরা অনেকেই দেখবে। যদি একটা গরু স্পেসিফিক ভাবে তাদের পছন্দ হয় অথবা দুইটা পছন্দ হলো, এই গরুগুলো তারা কিনতে চায়, সেক্ষেত্রে কিভাবে কিনতে পারবে বা আদেও দূরে থাকলে সে কিনতে পারবে কিনা, কেনার সে সুযোগ যদি আছে কিনা? পছন্দ করে তাহলে আমার কাছে দামাদামি করে কিনতে পারবে। আমি সেই 2-4 দিন হাতে যদি থাকে আমি তাকে খাওয়াই দেবো, লালন পালন করবো কয়েকদিন, তারপরে পোষা দিবার করলে সে যদি আমাকে পেমেন্টগুলো ঠিকঠাক মতো হয় তাহলে আমি তাকে বলছি পোষায় সে দেব। তো দূরে, ধরেন চট্টগ্রাম, ধরেন ঢাকা অথবা প্রবাসে অনেকে থাকে যে আমার বাবা এই গরুটা কুরবানি দেবে, আমি বাবাকে একটা গরু দিতে চাই এই ঈদে। হ্যাঁ, সেক্ষেত্রে তারা আসলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বা কিভাবে তারা ডেলিভারি নেবে? আমার হোয়াটসঅ্যাপে নাম্বারে এবং ফেসবুক দেখে এগুলো যোগাযোগ করবে, নাম্বারে যোগাযোগ করবে। যদি ডেলিভারি চায় তাহলে আমরা ডেলিভারি করে দিব, তার জায়গায় পৌঁছায় দিব। আচ্ছা, মানে এমনি দাম দর করবে ফোনে, ঠিকঠাক করে ফোনে ঠিকঠাক করে পৌঁছায় দিব। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হচ্ছে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেখে আপনার পছন্দসই যে গরুটা সেটা কিন্তু নিতে পারবেন। আপনি অনেক ব্যস্ততার মধ্যে মাশাআল্লাহ সুন্দর একটি খামার গড়ে তুলেছেন। তো এখন কথা হচ্ছে যে অনেকেই আছে এরকম সরকারি চাকরিজীবী, তারা হয়তো বাড়িতে একটু সময় কাটাতে পারে। তারা যদি আপনার মতো এরকম একটা খামার করতে চায়, এত বড় না করুক, ছোট করেই করলো, তারা কিভাবে আসতে পারবে বা কিভাবে আসা উচিত বলে আপনি মনে করেন? প্রথমে তাদের একটু ঘাসের আবাদটা করে নিতে হবে। ঘাসটা সবার আগে দরকার। জি, ঘাসটা করার পরে তারপরে গরু উঠাবে। আর ঘাস না করে যদি সে গরু উঠায় তাহলে আমার মনে হয় যে সেভাবে বেশি একটা সে প্রফিট করতে পারবে না। আচ্ছা, আমরা যদি বলি আপনার এই খামার থেকে, গরু লালন পালন থেকে বাৎসরিক এভারেজ কত টাকা আয় আসে, প্রফিট? গত বছর খুব একটা আসে নাই, গত বছর তাও আয় হয়েছে, খুব একটা না। এই বছরও তার সংখ্যাও যেহেতু দ্বিগুণ বেড়ে গেছে, গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ না, গত বছর প্রায় তাও 14-15টা গরু আমি বিক্রি করেছি, এবছর আইসে 35টা। তা আশা করি তো তার চাইতে গত বছরের তুলনায় বেশি প্রফিট একটু হবে, আপনার কি মনে আশা হয়? করছি আর কি। যদি বাইরে থেকে গরু না আসে, যদি আমি ন্যায্য দাম পাই, গত বছর এবছর ইনশাল্লাহ প্রফিট বেশি হবে বলে আশা করি। আপনার এই গরু লালন পালনের যে একটা অভিজ্ঞতা বা আপনার একটা এক্সপিরিয়েন্স, এইটার আলোকে যদি আমরা চিন্তা করি, আসলে এই গরু লালন পালন করে আপনার কি মনে হয় যে একজন খামারি সে লস করবে, লসের পর লস করবে বা লস হবে, এরকম মনে হয় নাকি? আমার দৃষ্টিতে লস যাওয়ার মতো কোনো স্কোপ আমি দেখি না। যদি সঠিকভাবে সে লালন পালন করতে পারে তাহলে লস যাওয়ার কোনো কথা না। মানে প্রফিট হবে এটা জোর দিয়ে বলা যায়? জোর দেয়া বলা যায় না, তবে যদি আল্লাহ পাক যদি তাকে প্রকৃতিগত কোনো ক্ষতি না হয় তাহলে আমার মনে হয় লস যাবে না। মানে সে যদি খারাপ ভাবেও চালায়, মানে লস না গেলেও তার চালান হারাবে না, এটা 100% এখন এই যে মৃত্যুর ব্যাপারটা, এটা তো আর বলা যাবে না, কারণ বলা যাবে না। এটা যদি না হয়, প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না হয়, তাহলে আমার মনে হয় যে কোনো লস যাওয়ার কথা না। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আসলে যে আপনার খামারে যে গরুগুলো কোরবানির জন্য 35টা গরু প্রস্তুত করা, এর মধ্যে আসলে কত থেকে শুরু এবং কত টাকা পর্যন্ত গরু আপনার খামারে আছে? এর কিছুটা জাতের ভিন্নতা আছে। তো যেমন মনে করেন এখানে ফ্ল্যাগ বীজে গরুটা আছে, এই ফ্ল্যাগ বীজে গরুগুলো আছে এগুলা প্রায় 4-এর উপরে, 5-এর মধ্যে আছে। আর শাহিয়াল যে বড়গুলো আছে সেগুলো 3-এর উপরে থাকবে, 3-এর উপরে। আর দেশি আরো যেগুলো আছে মিডিয়াম, সেগুলা হইল 2-এর উপরে। এই ক্যাটাগরি গরুগুলাই আছে, 2-এর নিচেও আছে, 2 অথবা 2-এর নিচে একটু হবে, 2-এর একটু নিচে। মানে আমরা ধরতে পারি 1,80,000 থেকে শুরু করে 1,80,000 বলা যাবে না, 2-এর থেকে 1,90,000, 2-এর থেকে শুরু করে একেবারে ফ্ল্যাগ বি পর্যন্ত যদি যাই আমি 4.5 লাখ 5 লাখ পর্যন্ত গরু। মানে আপনারা ধরে নিতে পারেন যে 1,90,000 থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত গরু এই খামার থেকে আপনারা নিতে পারবেন, তাই তো? জি। আচ্ছা, এর মধ্যেও কি একটু দামাদামি করার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই তো কিছু থাকি, এটা তো এমন কিছু ফিক্সড করে বলা যায় না, কিছু তো রাখতেই হয় বা থাকি, আমাদের একটু সুযোগ আছে। যেহেতু এটা অর্গানিক ভাবে তৈরি, যার কারণে খুব বেশি আকাশ পাতাল হবে না, মানে মোটামুটি লেভেল আর কি। জি জি। আচ্ছা, আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে? চিন্তা তো আছে, খামার আর একটু বৃদ্ধি করব, বাড়াবো এবং ভালো ভালো আরো উন্নত জাতের গরু এখানে উঠাবো, এটা চিন্তা ভাবনা আছে। বৃদ্ধিটা কতটুকু করবেন এরকম? বৃদ্ধিটা খুব না, মোটামুটি ভাবে আর একটু চিন্তাধারা আছে, আল্লাহ পাক যা করে আর কি। তো মাশাআল্লাহ, আপনার খামার ভিজিট করলাম আর খামার সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনার খামার অনেক বড় দেখব এবং আরো বেশি গরু দেখব, সেটা নিয়ে ভিডিও করে দর্শকদের মধ্যে দেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আর দোয়া রাখবেন ইনশাআল্লাহ।